জায়গায় আমি একা, কোনো জীবজন্তু হতে পারে, অ্যাটাকও হতে পারে। এরকম কিছু না যে আপনাকে একদম 100 এ 100 মেইনটেইন করতে হবে। আপনি মোমেন্ট মিস করবেন মানে সেটা শেষ। এটা লাইফে একবারই হবে আপনার জীবনে। এটা সেকেন্ড টাইম আর হবে না। দিস ইজ লাইফ। ছবির কথা। প্রতি শুক্রবার রাত ৮ টায় আমি আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলব আমার তোলা রিসেন্টলি অথবা প্রিভিয়াসলি যেকোনো ছবি নিয়ে। সেটা হতে পারে ওয়েডিং ফটোগ্রাফি, ডকুমেন্টারি, ফাইন আর্ট, স্ট্রিট ফ্যাশন, পোর্ট্রেট অথবা ফুড ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো জনরারই হোক না কেন, সেই ছবিটি আমি আসলে কিভাবে তুলেছিলাম, সেটার সেটিংস কী ছিল, বা সেই ছবির পেছনে গল্পটা কী ছিল, আমার নলেজে যা কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আপনারা যারা নতুন রয়েছেন, ছবি সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই উপকারী হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজেই আমার নিজের তোলা ছবির ক্রিটিসাইজ করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। আই থিঙ্ক ইন্ট্রো কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো এই ছবিটি নিয়ে। এই ছবিটি তোলা হয়েছে অনেক আগে। এটাও আমার প্রায় 2015 সালে আপলোড করা। তার মানে এটা 2015 সালের দিকেই তোলা। তো সেই সময় আসলে সত্যি বলতে আমিও অনেক ছোট। তো ওই সময়ের চিন্তাভাবনা আর হয়তো এখনকার চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। যাই হোক, তবে আমি এই ছবিটি আসলে কিভাবে তুলেছিলাম সেটার গল্প বা কেন তুলেছিলাম, মোটামুটি এটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই ছবিটি আমি তুলেছিলাম 2015 সালে। এটা মূলত হচ্ছে গাবতলীর ঠিক পরে আমিনবাজারের ওই দিক দিয়ে ভাঙা ব্রিজ নামে একটা জায়গা রয়েছে। ওই ব্রিজ দিয়ে কিছুটা ভেতরে গেলেই ওখানে একটু গাছপালা রয়েছে, এরকম ঘাস টাস রয়েছে। সো ওইখানে মূলত আমি এমনি ফটো ওয়াক করতে করতে হাঁটতে হাঁটতে একা একা চলে গিয়েছিলাম। সো ওইখানে আমি এই ছবিটি তুলেছিলাম। ছবিটা মূলত তোলা হয়েছিল অ্যাকচুয়ালি, এই যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি সে ভিতরে আসলে ২ নাম্বারটা করতে গেছিল। তো ওই সে তার কাজ শেষ করে বের হবে, তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে মানে ১ম এ ও যেহেতু বসেছিল, তো যখন বসেছিল তখন আসলে ওখানে যে কিছু একটা আছে বা কেউ আছে এটা আসলে বোঝা যাচ্ছিল না। জাস্ট ঘাসগুলো নড়তেছিল। সো আমি তখন আসলে আচমকা ভয় পেয়ে যাই। কুকুর বিড়ালও হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এখানে আসলে কি এভাবে নড়তেছে? তো হঠাৎ করে দেখলাম যে ও আসলে আমাকে দেখে লুকায় আছে ওইখানে। তো লুকায় আছে মানে ও আমার সামনে ফেস করতে চাচ্ছে না। পরে যাই হোক, সে কিছুক্ষণ পরে ওইখান থেকে বের হয়। আমি আসলে তাকে একটু স্পেস দেই। এটা আসলে একটা মোরাল সাইড থেকে আসলে কাউকে ঝামেলায় বা বিপদে ফেলানো কিন্তু একজন ফটোগ্রাফারের কাজ না। তো ও এখানে আনইজি ফিল করতেছিল আমার সামনে আসতে বা ওই জায়গা থেকে বের হতে। এই কারণে আমি ওকে স্পেস দেই। তো ও কিছুক্ষণ পর ওইখান থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে আমার দিকে তাকায় থাকে। আমি বলি, "আমি তোমার একটা ছবি তুলি।" বলে ও আমার দিকে তাকায় রইছে। বলে, "তুলেন।" বইলা জাস্ট এভাবে আমার দিকে একটা ক্যামেরা লুক দিয়ে দাঁড়ায় আছে। তখনই আসলে একটা ছবি তুলি। ছবির যদি আপনারা খুব বেশি গল্প খুঁজতে যান, আসলে খুব বেশি গল্প এখানে নাই। জাস্ট আমি ওই মোমেন্টটাকে আমার জন্য আমি ক্যাপচার করে রেখেছি। আজকে ২০১৫ সালের ছবি ২০২৪ সালে এসেও ৯ বছর পরে এসেও আমার সেই স্মৃতিটা মনে পড়ছে। সো এইটা আসলে একটা ফানি মোমেন্ট ছিল আমার জন্য। একই সাথে একটা ভয়ের মোমেন্টও ছিল। কারণ ওই জায়গায় আমি একা, চারপাশে এরকম একটু জঙ্গল টাইপের। তো ওইখানে কি নড়তেছে, এটা কুকুর বিড়াল হতে পারে বা অন্য কোনো জীবজন্তু হতে পারে, অ্যাটাকও হতে পারে। সো যদি অ্যাটাক হওয়ার মতো অবস্থা ওইখানে না। তারপর আরকি আ অল্প সময়ের জন্য আমি ভয় পেয়েছিলাম। যাই হোক, তো এই হচ্ছে ছবির পেছনের গল্প। ছবিটা আমি তুলেছিলাম হচ্ছে আমার 600D দিয়ে। তখন আমি Canon 600D ইউজ করি। Canon EOS 600D। আর লেন্স হিসেবে আমি এখানে ইউজ করেছি EF 55-250 যেটা হচ্ছে IS2 ভার্সন। তো এই লেন্সটা পার্সোনালি আসলে আমার কাছে তখন ভালো লাগলো। পরবর্তীতে আসলে সময়ের সাথে সাথে এই লেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। প্রাথমিক পর্যায়ে ভালো লাগার কারণ ছিল যারা নতুন তারা চাইলে এই লেন্সটা ট্রাই করে দেখতে পারেন। যদিও এই লেন্সটা আসলে এখন অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে। 55-250 লেন্সটাতে জুম করা যেত। সো আমি 250 পর্যন্ত জুম করতে পারতেছি। এই কারণে লেন্সটা আমি ইউজ করতাম। তবে যখন আমি আসলে স্টেপ বাই স্টেপ যখন আরেকটু শিখতে থাকলাম, জানতে থাকলাম, তখন দেখলাম যে আসলে এই লেন্সটার শার্পনেস বা এই লেন্সটার সবকিছু ওভারঅল মিলে আসলে আমার কাছে অত ভালো লাগতেছে না। সো আমি তখন আস্তে আস্তে লেন্স চেঞ্জ করলাম। তো যাই হোক, এই লেন্সটার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এমনিতেই অ্যাপারচার 4, তার মানে এটা একটু স্লো লেন্স। তার মধ্যে আবার যখন আমি জুম করতাম তখন এটা 5.6 হয়ে যেত, তার মানে এটা আরও স্লো হয়ে যেত। স্লো বলতে অ্যাপারচার আরও কমে আসতো আর কি। তো এইটার ফলে যেটা হতো, লো লাইটে কিন্তু আমরা ছবি তুলতে একটু ঝামেলা হতো। এরপরে আমি যদি এই ছবিটার কম্পোজিশন নিয়ে কথা বলি, এই ছবিতে আমি খুবই সিম্পল কম্পোজিশন রেখেছি। সেটা হচ্ছে সাবজেক্টটাকে আমি একদম সেন্ট্রাল পয়েন্টে রেখেছি, অ্যান্ড দেন আমি এখানে ফিল দ্য ফ্রেম মেনটেন করেছি। আই মিন কম্পোজিশনের নাম হচ্ছে ফিল দ্য ফ্রেম। ফিল দ্য ফ্রেম মেনটেন করে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমি এই মুহূর্তে স্যাম্পল দেখাচ্ছি না। তবে আপনার ফিল দ্য ফ্রেম ফটোগ্রাফি কম্পোজিশন লিখে সার্চ দিলে অসংখ্য অসাধারণ সুন্দর ছবি পেয়ে যাবেন। বাংলাদেশের অনেক লিজেন্ড ফটোগ্রাফারদেরও কিন্তু ফিল দ্য ফ্রেম কম্পোজিশন মেনটেন করে অসাধারণ সব ছবি রয়েছে। তো
তো ফিল দ্য ফ্রেম কি সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন আমরা যখন একটা ছবি তুলি, আমি যদি একটু অন্য যে কোনো একটা ছবি শেয়ার করি, তো আমি যদি এই ছবিটা খেয়াল করি দেখবো এখানে আমার সাবজেক্টে রয়েছে, সে একটা কাজ করতেছে, সে একটা অ্যাকশন মুডে রয়েছে, দ্যাটস ফাইন, বাট ছবিটা কিন্তু এদিকে অন্যান্য সাবজেক্ট রয়েছে, সো এটা আসলে ফিল দ্য ফ্রেম বলা যায় না। বাট আমি যদি এই ছবিটার দিকে খেয়াল করি তাহলে দেখবো আমার পুরো ফ্রেমটাই কিন্তু এই গাছপালা দিয়ে একদম ফিল হয়ে রয়েছে। সো এই কম্পোজিশনটাকেই ফিল দ্য ফ্রেম বলে, এবং এই কম্পোজিশনটা যদি আপনি ফলো করে ছবি তুলেন অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। বাই দ্য ওয়ে, আমি যদি ছবিটার কোন কোন পয়েন্ট আমার কাছে ভালো লাগেনি সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। এক নম্বরে বলবো আসলে ছবিটাতে ভালো লাগার মতো আসলে তেমন কিছু নেই, বা খারাপ লাগার মতো আসলে তেমন কিছু নেই। ছবিটা খুবই সিম্পল, একটা মিডল ফ্রেমে তাকে আমি রেখেছি অ্যান্ড ফিল দ্য ফ্রেম কম্পোজিশন মেনটেন করেছি। তবে আমি যদি খেয়াল করি, আমি যদি একটু জুম করি, আমি দেখবো ছবিতে কিন্তু ফোকাসটা ঠিকঠাক মতো নেই, মানে শার্পনেস একটু কম। তো এইটা খারাপ হওয়ার কারণ হচ্ছে, যদি আমরা খেয়াল করি দেখবো এখানে পাতার দিকে কিন্তু যতটা শার্প রয়েছে তার থেকে কিন্তু এইখানে শার্পটা অনেক কম। আই মিন আমার মেন সাবজেক্টের ফেসের দিকে শার্পনেসটা কম, তার থেকে বরং আমার পাতার দিকেই শার্পনেসটা বেশি। সো এটা একটা প্রবলেম বলতে বলতে পারেন। তো এটার প্রবলেম মূলত আসলে ফটোগ্রাফারের দোষ, ইন এ ওয়ার্ড যদি আমি শেষ করে দিই, ফটোগ্রাফার দোষ। বাট তারপরেও তো আসলে টেকনিক্যাল বেশ কিছু কারণ থাকে। সেটা হচ্ছে যেহেতু আমি 6D ইউজ করেছিলাম, যেহেতু আমি 600D ইউজ করেছিলাম, সো অটো ফোকাসটা একটু স্লো, তার উপরে হচ্ছে ফোকাস পয়েন্টও অনেক কম থাকে, তার উপরে হচ্ছে লেন্স ইউজ করেছি 55-250। সো 55-250 লেন্সটাও কিন্তু একটু স্লো ভার্সন, সো ফোকাস একটু স্লো করে। তার মধ্যে আবার হচ্ছে এখানে অনেকগুলো ডিস্টার্বিং অবজেক্ট ছিল যেটা আমার সাবজেক্টের সামনে ছিল। এই গাছটার উপর থাকার কারণে আসলে গাছটার উপরেই ফোকাস ধরেছে, সাবজেক্ট একটু কমে গিয়েছিল, সাবজেক্টে ফোকাস কম হয়েছিল। তো এইটা যদি আমি আরেকটু সময় নিয়ে করতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো। এটা যতই বলি টেকনিক্যাল ইস্যু, দিন শেষে ফটোগ্রাফারের ফল্ট, কেননা ফটোগ্রাফার চাইলে এই ছবিটা আরেকটু সময় নিয়ে তুলতে পারতো, তাহলেই আশা করি প্রবলেমটা সলভ হয়ে যেত। তো এরপরে সেকেন্ড প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে সেটা আসলে শ্যুটের প্রবলেম না। সেকেন্ড প্রবলেমটা আসলে এডিটোরিয়াল প্রবলেম। এডিটের সাইড থেকে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, আমি চাইলে এই কালারটাকে হয়তো আরেকটু এদিক থেকে ডার্ক করতে পারতাম। যদি আমি এদিক থেকে একটু গ্রেডিয়েন্ট অ্যাড করে ডার্ক করে আমার সাবজেক্টটাকে আরেকটু হাইলাইট করতাম তাহলে এই ছবিটা আরেকটু ভালো লাগতো, তাহলে আমার সাবজেক্টটা আরেকটু ফোকাসড হতো। যদিও এখনও ফোকাসড, বাট আরেকটু ফোকাসড হতো। বাই দ্য ওয়ে, এই ছবিটা তোলা হয়েছিল বিকালের দিকে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। আপনারা দেখতেই পারতেছেন সূর্যের আলো কিন্তু একদম এক সাইড দিয়ে আসতেছে, সো একদম সন্ধ্যার আগ মুহূর্তে, যেটা আসলে ফটোগ্রাফির জন্য খুবই সুন্দর একটা সময়। আপনারা এই সময় আর কিছুক্ষণ পরেই আসলে গোল্ডেন আওয়ারটা চলে এসেছিল, সো এই সময়টা বা গোল্ডেন আওয়ার সময়টা কিন্তু ছবি তোলার জন্য খুবই অসাধারণ। তো এই ছবিটি আমি আমার মতো করে ক্রিটিসাইজ করেছি, আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেটা হতে পারে ভালো বা খারাপ, হোয়াট এভার ইট ইজ। আমিও চাই আপনাদের থেকে আমি যেন নতুন কিছু শিখতে পারি, সো দ্যাট আমি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবো। আর হচ্ছে ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সেটাও জানাবেন অবশ্যই। আর এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।